হ্যালো ভাইরা, সবাই কেমন আছো? কি অবস্থা সবার? আজকে একেবারেই টাইমলি চলে আসছি আমরা সবাই, তাই না? কি অবস্থা সবাই বলো তো? কে কেমন আছো আগে কাইন্ডলি একটু কমেন্ট বক্সে জানাও, তারপরে আস্তে আস্তে আমরা ক্লাসে যেতে পারবো, ক্লাস শুরু করতে পারবো, পড়াশোনা শুরু করতে পারবো। কার কি অবস্থা আগে বলো, কে কেমন আছো? পরপর 2 দিন ক্লাস নিচ্ছি তোমাদের সাথে। আজকে হচ্ছে তৃতীয় ক্লাস এবং একই সময় ক্লাস হচ্ছে। সো ভালোই হলো, পরপর একটানা 3 দিন তোমাদের সাথে দেখা হয়ে গেল। তো কি অবস্থা বলো তো? এলাকার কি অবস্থা? বৃষ্টি বাদল কেমন হচ্ছে? ঢাকায় তো টুকটাক বৃষ্টি হচ্ছে। মোটামুটি সব এলাকায় কম বেশি বৃষ্টি হচ্ছে। বৃষ্টি দেখবা যে খারাপ লাগে না, অল্প স্বল্প বৃষ্টি হলে ভালোই লাগে। একটানা বৃষ্টি হলে আবার মাঝে মাঝে কিন্তু বিরক্তি লাগে, তাই না? প্রকৃতির সবকিছু সুন্দর, বুঝতে পেরেছো? প্রকৃতির সবকিছু সুন্দর, শুধু একটু সুন্দর ভাবে দেখতে হয়, সুন্দর ভাবে অনুভব করতে হয়। ঠিক আছে? সবকিছুই হচ্ছে অনুভূতির ব্যাপার। তুমি যেভাবে অনুভব করবে এইভাবেই সবকিছু পাবে। আর সবকিছুর মধ্যে না একটা সৌন্দর্য আছে, সৌন্দর্যটাকে আসলে আহ কি বলবো, এটাকে সৌন্দর্যটা মানে হৃদয় দিয়ে অনুভব করতে হয়। এবং দেখবো আশেপাশে এরকম ছোট ছোট অনেক বিষয় আছে যেগুলো আসলে অনেক সুন্দর। যেমন মনে করো বৃষ্টি হচ্ছে, বৃষ্টির দিকে 5 মিনিট তাকিয়ে থাকবা, দেখবো যে তোমার খুব ভালো লাগছে। মানে এটাকে বলে অটো রিল্যাক্সেশন। দেখবো যে বৃষ্টির দিকে 5 মিনিট তাকিয়ে থেকে তুমি মানে মোটামুটি একটু হলেও রিল্যাক্সড হয়ে গেছো। সো প্রকৃতির এই ছোট ছোট বিষয়গুলো আসলে মানুষকে অনেক রিল্যাক্স করে। এই জন্য আসলে অনেক সময় একটা কথা বলে যে ইংরেজিতে একটা কথা বলে যে নেচার হ্যাজ এ হিলিং পাওয়ার। অর্থাৎ প্রকৃতির হচ্ছে একটা নিরাময়কারী ক্ষমতা রয়েছে। বুঝতে পারছো? কি ক্ষমতা রয়েছে? একটা নিরাময়কারী ক্ষমতা আছে। কার? প্রকৃতির। ওকে। নামাজে বিরতির কথা বলছো অনেকেই, আমরা নামাজে বিরতি দিব ভাই, ডোন্ট ওয়ারি। আমরা নামাজে বিরতিটা লাস্ট 2টা ক্লাসে যে সময় দিচ্ছি, অর্থাৎ ঠিক 5টা 15 মিনিটের দিকেই নামাজে ব্রেকটা দিয়ে দিব। তো যাই হোক ভাই, আমরা হচ্ছে গত 2টা ক্লাসে আমরা কিন্তু প্রকৃতি প্রত্যয় নিয়ে আলোচনা করেছিলাম। এবং আজকের ক্লাসে হচ্ছে আমরা ঠিক বাংলা ব্যাকরণের আরেকটা টপিক নিয়ে আলোচনা করব, যে টপিকটাও একইভাবে আহ, শুধু যে ইন্টারমিডিয়েট লেভেলের জন্য গুরুত্বপূর্ণ তা না। তোমরা কিছুদিন পরে যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবে, অর্থাৎ ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের জন্য এমন কিছু টপিক আছে যে টপিকগুলো বাস্তবে অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ। আহ, তো সেরকম একটা টপিক আজকে আমরা একটু আলোচনা করবো, এবং যে টপিকটার নাম হচ্ছে শব্দ শ্রেণী। এবং একটু মনে করে দেখো ছোট্ট ভাইরা, আমরা এই শব্দ শ্রেণীর উপর একটা ক্লাস কিন্তু ইতিপূর্বে নিয়েছিলাম। শব্দ শ্রেণীর উপর একটু মনে করে দেখো, বেশ কিছুদিন আগেই আমরা কিন্তু একটা ক্লাস এই শব্দ শ্রেণীর উপর নিয়েছিলাম। এবং আমি তোমাদেরকে বলেছিলাম যে এটা খুবই গুরুত্বপূর্ণ টপিক। এই টপিকটা নিয়ে এত তাড়াহুড়ো করার কিছু নাই। আমরা এই শব্দ শ্রেণী ক্লাসটাকে 2 ভাগে ভাগ করে নিব। এবং সেই জায়গা থেকেই আমি হচ্ছে শব্দ শ্রেণীর মনে করে দেখো, প্রথম ক্লাস নিয়েছিলাম এবং প্রথম ক্লাস হচ্ছে বিশেষ্য পদ পড়িয়েছিলাম, বিশেষণ পড়িয়েছিলাম, ক্রিয়া পড়িয়েছিলাম, এবং বলেছিলাম বাকি যেগুলো আছে এগুলোর উপর আরেকটা ক্লাস নিব। মনে আছে তোমাদের? এই যে সামিয়া বলছে, সামিয়ার কিন্তু মনে আছে। সামিয়া বাদে অন্যান্য সবার মনে আছে কথাটা?
শব্দ শ্রেণী এই চ্যাপ্টারটা কিন্তু অনেক বড়। তোমরা কিছুদিন আগে এসএসসি পরীক্ষা দিয়ে এসেছো, এসএসসি পরীক্ষা দিতে যে ব্যাকরণ বইয়ে তোমরা কিন্তু পড়েছ যে শব্দ বা পদ হচ্ছে 8 প্রকার। সো সেই 8 প্রকারের মধ্যে একটা ক্লাসে আসলে এত তাড়াতাড়ি করে দৌড়াদৌড়ি করে পড়ার কোনো মানে হয় না। এই জন্য আমি বলেছিলাম যে এটা এই ক্লাসটাকে আমরা 2 ভাগে ভাগ করে নিব, ঠিক আছে? তো আমরা প্রথম ক্লাসে বিশেষ্য পড়েছিলাম, বিশেষণ পড়েছিলাম, আর হচ্ছে ক্রিয়াপদ পড়েছিলাম, আমার মনে আছে। আজকের ক্লাসে হচ্ছে আমরা ঘুরে ফিরে হচ্ছে সর্বনাম পদ নিয়ে আলোচনা করব, ক্রিয়া বিশেষণ নিয়ে আলোচনা করব, অনুসর্গ নিয়ে আলোচনা করব, যোজক নিয়ে আলোচনা করব এবং আবেগ নিয়ে আলোচনা করব। এবং অনেস্টলি স্পিকিং, যেটা আমি সব সময় প্রতিটা ক্লাসে তোমাদেরকে করে থাকি, যে এই যে 5টা আইটেম আজকে আমরা আলোচনা করব, এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ক্রিয়া বিশেষণ। পরীক্ষায় এখান থেকে 100% কোশ্চেন থাকবে। এরপরে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে অনুসর্গ, তারপর হচ্ছে যোজক, এবং তারপরে একইভাবে সর্বনাম এবং আবেগ, যাই বলি না কেন। এবং এইচএসসি বোর্ড পরীক্ষার কথা আমি যদি বলি, এই টপিকগুলো থেকে ঘুরে ফিরে 3টা থেকে 4টা প্রশ্ন থাকতে পারে, ঠিক আছে? 3টাও থাকতে পারে, 4টাও থাকতে পারে। সো যেহেতু 3টা বা 4টা প্রশ্ন এই টপিকগুলো থেকে এইচএসসি বোর্ড পরীক্ষায় থাকার একটা সম্ভাবনা রয়েছে, সুতরাং আমার কাছে মনে হয় এই টপিকটা আমাদের আজকে খুব ভালোভাবে পড়তে হবে। আর তার জন্য একটাই কাজ, সেটা হচ্ছে খুব মনোযোগ দিয়ে ভাইয়ার কথা শুনতে হবে। চলো তাহলে আমরা আস্তে আস্তে শুরু করছি। আমরা যে কাজটা করি, বিশেষ করে আমি করি, অন্যরা কেউ করে কি না করে এটা তোমরাই বলতে পারবা। আমি যে কাজটা করি, যে প্রত্যেকটা ক্লাসের আগে দেখবা যে আমি ওই টপিকের উপরে একটা নমুনা প্রশ্ন তোমাদেরকে দেখাই। সো বরাবরের মতো আমি এই আজকে যে টপিকটা আমরা আলোচনা করতে যাচ্ছি, এই টপিকটা থেকে পরীক্ষায় কোন প্যাটার্নের কোশ্চেন আসতে পারে আমি কিন্তু শুরুতেই সেটা দেখিয়ে দিচ্ছি। এখন পর্যন্ত যারা এটা জানো না, এখন পর্যন্ত যারা এটা বোঝো না যে আসলে ভাইয়া এই যে আপনি পড়াচ্ছেন এখান থেকে কেমন প্রশ্ন হবে আমি জানি না, তাদের জন্য দিস ইজ দ্য লাস্ট অপরচুনিটি ফর ইউ। বোর্ড পরীক্ষায় ব্যাকরণ থেকে 6টা প্রশ্ন থাকে বা 6 আইটেমের প্রশ্ন থাকে, তার মধ্যে একটা আইটেমের প্রশ্ন হচ্ছে এটা, প্রশ্ন নাম্বার থাকে 5, অর্থাৎ 5 নাম্বার প্রশ্নে এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে। বরাবরের মতো প্রত্যেকটা প্রশ্নের 2টা অপশন থাকে, ক এবং খ। ক নাম্বার প্রশ্ন ঠিক এরকম থাকে, যে জাস্ট একটা তত্ত্বীয় ধরনের প্রশ্ন বা লিখিত প্রশ্ন। এই যেমন আমরা দেখতে পাচ্ছি একেবারে রিসেন্ট একটা কোশ্চেন, যেটা ঢাকা বোর্ড 2024 সালে এসেছে। খেয়াল করে দেখো প্রশ্নটা, ঢাকা বোর্ডে এসেছে প্রশ্নটা, যে আবেগ শব্দ কাকে বলে, আবেগ শব্দের শ্রেণীবিভাগ উদাহরণ সহ আলোচনা করো। এই একটা প্রশ্ন দেখো ঢাকা বোর্ডে আসছে। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে বিশেষ্য পদ কাকে বলে, বিশেষ্যের শ্রেণী বিভাগ আলোচনা করো। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে ক্রিয়াপদ কাকে বলে, ক্রিয়াপদের শ্রেণী বিভাগ আলোচনা করো। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, নাম্বার হচ্ছে 5। আর প্রশ্ন থাকতে পারে এটার অল্টারনেটিভ, অর্থাৎ খ নাম্বার প্রশ্নটা পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। প্রশ্নটার দিকে একটু তাকিয়ে দেখো, বলতে যাচ্ছে যে নিম্নরেখ যে কোনো 5টি শব্দের ব্যাকরণিক শব্দ শ্রেণী নির্ণয় করো। ব্যাকরণিক শব্দ শ্রেণী এর মানে কি? এর মানে হচ্ছে এই, এখানে 8টি বাক্য রয়েছে, এই 8টি বাক্যের মধ্যে 5টি বাক্যের এই যে শব্দের নিচে দাগ দেওয়া আছে, এই দাগ দেওয়া শব্দটা কোনটা কোন শব্দ বা কোনটা কোন পদ, এইটা আপনাকে বের করতে হবে।
আবার বলছি 8টা অপশন থেকে আপনাকে উত্তর করতে হবে। 5টা আমি কথার খাতিরে ধরে নিচ্ছি আপনি উত্তর করছেন এটার থেকে, এটার থেকে, এটার থেকে, এটার থেকে এবং এটার থেকে। তো এই 5টা বাক্যের দিকে একটু তাকিয়ে দেখো। 5টা বাক্যের মধ্যে এই যে বাক্যের মধ্যে কোনো একটা শব্দের নিচে দাগ দিয়ে আপনার কাছে জানতে চাওয়া হয়েছে ওই শব্দটা মূলত কোন পদ। এখন আপনাকে সেটা বের করে লিখতে হবে। এখন কমেন্ট বক্স অন করা আছে, ওপেন করা আছে। আমাকে একটু জানাও তো ছোট্ট ভাইয়েরা, এই প্রশ্নটা মনে করো পরীক্ষায় এসেছে এবং এই ধরনের প্রশ্ন পরীক্ষায় থাকবে 100% গ্যারান্টি। পরীক্ষায় মনে করেন ক নাম্বার অপশনও আছে, খ নাম্বার অপশন আছে। এখন আপনি কোন উত্তরটা করবেন? ক এবং খ, এটার থেকে ভাইয়া তোমার জন্য কোনটা বেটার মনে হয় একটু কমেন্ট বক্সে জানাও তো। তোমার কাছে কোনটা বেটার অপশন মনে হচ্ছে? ওকে, থ্যাংক ইউ। এই যে আমার কাছে যেটা মনে হয় আপনারাও ঠিক সেটাই বলেছেন। আসলে আমারও ব্যক্তিগতভাবে মনে হয় যে ক নাম্বারটা বাদ দিয়ে খ নাম্বার উত্তর করাটা তুলনামূলকভাবে ভালো। কেন ভালো? যে কথাটা আমি অনেকবার বলেছি, এই ক নাম্বার প্রশ্ন উত্তর করে তুমি সর্বোচ্চ হলে 4 থেকে 4.5 নাম্বার পাবা। চার পাইলে বা 4.5 পাইলে। কিন্তু এই খ নাম্বার প্রশ্নটা এমন একটা প্রশ্ন, এখানে মোটামুটি ম্যাথের মতোই নাম্বার ওঠে, একেবারেই 5-এ 5 পাওয়া সম্ভব। ওকে, তো আমার কাছে মনে হয় যে প্রশ্নে একেবারে অ্যাবসলিউট নাম্বার পাওয়া সম্ভব সেই প্রশ্নটাই উত্তর করাটা বুদ্ধিমানের কাজ। এখন এই খ নাম্বার প্রশ্ন উত্তর করতে গেলে একটা জিনিস একটু খেয়াল করে দেখো, খ নাম্বার প্রশ্ন উত্তর করতে গেলে তোমার কিন্তু ব্যাকরণের শব্দ শ্রেণীর উপরে মোটামুটি ভাবে একটা ভালো দখল রাখতে হবে। বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া, অনুসর্গ, যোজক, আবেগ, এই প্রত্যেকটা বিষয়ে মোটামুটি ভাবে ভাইয়া তোমরা যখন একটু ভালোভাবে পারবা, ভালোভাবে বুঝবা, ঠিক তখনই কিন্তু এই প্রত্যেকটা প্রশ্নের এই শব্দগুলো দেখে বলতে পারবা এইটা এই শব্দ। আর যদি ভালোভাবে বোঝা না যায়, সত্যি কথা বলতে এটা আন্দাজে উত্তর করা যাবে না। সো এখন আপনাদেরকে আমি যে কথাটা বলবো, আপনারা হচ্ছে এই ক্লাসের একটা ক্লাস আমি হচ্ছে শুরুর দিকে নিয়েছিলাম বেশ কিছুদিন আগে। আপনারা ওই ক্লাসের রেকর্ডিং আছে, রেকর্ডিংটা একটু দেখে আসুন। আর আজকের ক্লাসের বাকি যে অংশটা আছে আমরা আজকের ক্লাসে শেষ করে ফেলতে পারবো। সো আপাতত আমরা ছোট্ট করে একটা নামাজের ব্রেক নিচ্ছি। আমরা ঠিক নামাজের বিরতির পর যথা সময়ে একটু পরেই ক্লাসে জাস্ট টাইমে সবাই জয়েন করবেন। আমরা ছোট্ট করে একটা নামাজের বিরতি নিচ্ছি ভাইরা। নামাজের বিরতি, ঠিক আছে? কতক্ষণ দিব? 10 মিনিট নাকি 15 মিনিট? আচ্ছা ঠিক আছে, এই দুইটার মাঝামাঝি দিলাম 12 মিনিট, ঠিক আছে, যাতে করে সবার সুবিধা হয়। সো এখন বাজে আচ্ছা 12:26। ওকে, 5টা বেজে 27 মিনিটে
আমরা ক্লাসটা শুরু করব। ঠিক আছে, থ্যাংক ইউ। সাকিবা বলছে বাংলা ব্যাকরণ কঠিন লাগতো, এখন কি একটু ইজি হয়েছে সাকিবা ভাইয়া? আচ্ছা, সবাই নামাজ কালাম পড়ে আসো, আমরা জাস্ট 10-12 মিনিট পরে ক্লাসটা শুরু করছি। থ্যাংক ইউ।
ওকে ভাইয়া, নামাজে ব্রেক দিয়েছিলাম এবং নামাজে ব্রেক টাইম ইজ ওভার। তো চলুন তাহলে আমরা এখন শুরু করি। ওকে, সো চলো তাহলে সবাই আস্তে আস্তে শুরু করি। ওকে, সো আমরা এতক্ষণ একটা কথাই বললাম ক্লাসের শুরুতে 10-15 মিনিট, যে এই হচ্ছে কোশ্চেন প্যাটার্ন এবং আমরা এখান থেকে এই বিষয়টা এমনভাবে পড়বো, এমনভাবে জানবো যাতে করে পরীক্ষায় প্রশ্ন আসলে আমরা খুব সহজে উত্তর করতে পারি। কেমন? তো চলুন তাহলে আমরা আমরা আজকে আমাদের যে ক্লাসের যে মূল আলোচ্য বিষয়, সেই আলোচ্য বিষয়ে আমরা গতদিন ক্লাসে যা যা আলোচনা করেছিলাম ওটার বাইরে যে আমরা আজকে বেশ কয়েকটা পদ নিয়ে আলোচনা করব। তো আমি শুরুতেই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিকটা রয়েছে, একেবারে শুরুতে যে টপিকটা রয়েছে মোস্ট ইম্পর্টেন্ট, আমি সেটাতে একটু আপনাদেরকে নিয়ে যেতে চাচ্ছি, তারপরে অন্য কোনো কিছু আলোচনা করা যাবে। আজকে ক্লাসে যেহেতু ক্রিয়া বিশেষণটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সো আমাদের উচিত হবে ক্রিয়া বিশেষণটা সবার আগে একটু গুরুত্ব দিয়ে পড়া, তারপরে বাকি যেগুলো আছে এটা খুব অল্প সময় লাগবে। ঠিক আছে, যেহেতু অনেক অল্প সময় লাগবে, সো যে আমরা আর ওইখানে বেশি সময় দিচ্ছি না। আমরা এই ক্রিয়া বিশেষণটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের ছেলেমেয়েরা এটা ভুল করে যে কোনো ভাবেই হোক। তো যেহেতু তারা ভুল করে, আজকে আমরা এমন ভাবে পড়বো যাতে আর কোনোদিন ভুল না হয়। তো শুরুতেই বলে রাখি যে ইংরেজিতে যেটাকে আমরা বলি অ্যাডভার্ব, বাংলায় হচ্ছে ঠিক সেটাই ক্রিয়া বিশেষণ। এটা হচ্ছে প্রথম কথা। তো ইংরেজিতে যারা আমরা অ্যাডভার্বটা বুঝি, আমরা ধরে নিচ্ছি আমরা ক্রিয়া বিশেষণ আরো অনেক সহজে আজকে বুঝতে পারবো। তো ক্রিয়া বিশেষণ বলতে আসলে কি বোঝায়, আমরা সহজ কথায় যে কথাটা মনে রাখবো সেটা হচ্ছে বেশিরভাগ মানুষ মনে করে থাকে যে ক্রিয়াকে যে বিশেষায়িত করে, ক্রিয়াকে বা ক্রিয়াপদকে যে বিশেষায়িত করে সেই হচ্ছে ক্রিয়া বিশেষণ বা সেই পদকে ক্রিয়া বিশেষণ। এটা বেশিরভাগ স্টুডেন্ট বা বেশিরভাগ টিচাররা মনে করে থাকে, কিন্তু বাস্তবে কথাটা ভুল। ঠিক আছে, আমরা মনে রাখবো যে একমাত্র বিশেষ্য পদ এবং সর্বনাম পদ ছাড়া ক্রিয়া বিশেষণ আর বাকি যে কোনো পদকে বিশেষায়িত করতে পারে। শুনতে একটু কঠিন লাগছে, বাট বিষয়টা হচ্ছে বিশেষ্য পদ এবং সর্বনাম পদ ছাড়া ক্রিয়া বিশেষণ বা অ্যাডভার্ব অন্য সকল পদকে সে মডিফাই করতে পারে। তো যাই হোক, আমরা এত কঠিন আলোচনায় যাব না, আমরা খুব সহজে একটা কথা মনে রাখবো। সাধারণত দেখা যায় যে ক্রিয়া বিশেষণ সে ক্রিয়াকে বিশেষায়িত করে। ক্রিয়াকে বিশেষায়িত করে মানে সেটা কেমন? চলো দেখি বিষয়টা একটু বুঝি। আমি বলতে পারতাম যে ট্রেন চলতে লাগলো। মনোযোগ দিয়ে শোনো ভাইয়া, একবার যদি বুঝে যাও সারা জীবন বুঝবা, আর যদি একবার না বোঝো এ জীবনে সারা জীবন পড়েও হবে না। বিষয়টা কেমন? বিষয়টা হচ্ছে এই, আমি বলতে পারতাম যে ট্রেন চলছে বা চলতে লাগলো। এবার আমি এইটা না বলে আমি বলছি যে ট্রেনটি দ্রুত চলতে লাগলো। একটু বোঝার চেষ্টা করো তো। তো এই যে চলা বা চলতে লাগলো বা এই চলতে লাগা বা এই ক্রিয়াপদকে খেয়াল করে দেখো তো বিশেষায়িত করেছে কিনা। বিশেষায়িত করা বলতে কি বোঝায়? বিশেষায়িত করা এর ইংরেজি হচ্ছে মডিফাই করা। তো আমি বলতে পারতাম যে ট্রেন চলছে, কিন্তু না, আমি বলছি ট্রেনটি দ্রুত চলছে। তাহলে খেয়াল করে দেখো এই ক্রিয়া সম্পর্কে ও কিন্তু একটা অতিরিক্ত তথ্য প্রদান করলো। ক্রিয়া সম্পর্কে ও কিন্তু
আরো এক্সট্রা একটা তথ্য সংযুক্ত করেছে। তো ক্রিয়া বিশেষণ হচ্ছে এমন একটা পদ, ক্রিয়া বিশেষণ হচ্ছে এমন একটা শব্দ যে সাধারণত ক্রিয়ার সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে। আমি কি বোঝাতে পেরেছি? গান গাচ্ছিল কেউ একজন, ভালো কথা, খুব ভালো কথা, গুনগুন করে গান গাচ্ছিল। দেখবে মাঝে মাঝে গুনগুন করে গান গাইলে ভালোই লাগে, হ্যাঁ, ব্রেন বেশ ফ্রেশ হয়ে যায়। এবার সে গান গাচ্ছিল, ভালো কথা। আমি এবার বলছি সে কেমন ভাবে গান গাচ্ছিল। গুনগুন করে গান গাচ্ছিল। তো এত কিছু বোঝার দরকার নেই ভাই, একেবারে সোজা কথায় যদি আমি বলি, ক্রিয়াপদকে সে বিশেষায়িত করেছে, সেই জন্য হয়ে গেছে ক্রিয়া বিশেষণ। এখন আমি আপনাদের জন্য একটু শর্টকাটে একটা নিয়ম একটু লিখে দিচ্ছি, আপনারা দয়া করে একটু খাতায় লিখে রাখেন, কেননা আমি এখন যেটা লিখে দিব এই শর্টকাট টেকনিক দিয়েই আপনার পরীক্ষায় উত্তর করে আসতে হবে। তা না হলে এই যে ক্রিয়া বিশেষণের বিভিন্ন শ্রেণীবিভাগ রয়েছে, এই সব শ্রেণীবিভাগ আপনার পরীক্ষায় লেখার প্রয়োজন নাই। ক্রিয়া বিশেষণকে 5 ভাগে ভাগ করা যায়, ধরনবাচক, কালবাচক, স্থানবাচক, সংযোজক, এগুলো আপনার লাগবে না। পরীক্ষায় শুধু আপনি উত্তর করে আসবেন যে এই শব্দটা ক্রিয়া বিশেষণ, বাস, এটা হলেই হচ্ছে। আর এই যে বাকি কোনটা ধরনবাচক কোনটা সংযোগবাচক, এটা আপনার লাগবে না। আমি কি বোঝাতে পেরেছি? সোজা কথায় আপনি পরীক্ষার হলে একটা প্রশ্ন এসেছে, সেই প্রশ্নের নিচে বা ওই বাক্যটার নিচে একটা শব্দে দাগ দেওয়া, সেই দাগানো শব্দটা যদি ক্রিয়া বিশেষণ হয়, আপনি যদি লিখে আসতে পারেন, বাস, এর বাইরে আর কিছু লাগবে না। আমি কি বোঝাতে পারছি বিষয়টা? থ্যাংক ইউ। এবার আমি আপনাদেরকে যে শর্টকাটে যে বিষয়টা একটু লিখে দিচ্ছিলাম, আপনারা দয়া করে সেটা একটু লিখে রাখুন। লিখুন, এটা একটু লিখে রাখতে হবে ভাইয়া, তা না হলে আপনার মস্তিষ্কে থাকবে না। লিখুন, বাক্যের ক্রিয়াপদের কাছে, বাক্যের ক্রিয়াপদের কাছে বাক্যের ক্রিয়াপদের কাছে কখন, কোথায়, কিভাবে, বাক্যের ক্রিয়াপদের কাছে আপনি প্রশ্ন করবেন এই 3টা শব্দ দিয়ে। বাক্যের ক্রিয়াপদের কাছে কখন, কোথায়, কিভাবে দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাবো তাই হলো ক্রিয়া বিশেষণ। জাস্ট আপনি এইটা যদি একটু মনে রাখতে পারেন, এই শর্টকাট টেকনিকটা, আশা করি জীবনে আর কোনোদিন ভুল হবে না। যে কোনো বাক্যে তো ক্রিয়াপদ থাকবেই, এটা নিয়ে তো আশা করি আপনাদের কারো কোথাও কোনো কনফিউশন নেই। বাক্যে আসলে ক্রিয়াপদ ছাড়া কোনো বাক্য হয় না, আসলে মনে থাকবে। একটা বাক্যে ক্রিয়াপদ হচ্ছে মাস্ট বা ম্যান্ডেটরি, এটার কোনো অল্টারনেটিভ নাই। এবার ওই ক্রিয়াপদের কাছে বা একটি বাক্য আপনি পড়বেন, ওই বাক্যের আপনি ক্রিয়াপদের কাছে শুধু প্রশ্ন করবেন 3টা শব্দ দিয়ে, কখন, কোথায়, কিভাবে। এই 3টা শব্দ দিয়ে আপনি যদি প্রশ্ন করেন এবং প্রশ্ন করার পর যদি উত্তর পেয়ে যান, আপনি চোখ বন্ধ করে উত্তর করে আসবেন, এটি একটি ক্রিয়া বিশেষণ। যেমন আপনাকে একটু আগে যখন পড়ানো হচ্ছিল যে এই দ্রুত, এটা একটা ক্রিয়া বিশেষণ, আপনি এটা কি করে খুব সহজে বের করবেন? আপনার ওই বিশেষায়িত করেছে কি না করেছে, এইগুলো এত ভুগিচুকি কথা মনে রাখার দরকার নাই।
সত্যি কথা, এগুলো পরীক্ষার হলে যাওয়ার আগে আপনার মনে থাকবে না। কিন্তু আপনি শর্টকাট টেকনিক, কি শর্টকাট টেকনিক? ক্রিয়াপদের কাছে আপনি প্রশ্ন করেন কখন, কোথায়, কিভাবে। তো ট্রেনটি দ্রুত চলছিল বা চলতে লাগলো, ওর কাছে প্রশ্ন করেন তো কিভাবে চলছিল? দ্রুত চলছিল, উত্তর পেয়ে গেছে। বালিকা গুনগুনিয়ে গান গাচ্ছিল, কিভাবে গান গাচ্ছিল? জোরে জোরে, চিল্লাচিল্লি করে, নাকি গুনগুন করে? দেখো, গুনগুন করে গান গাচ্ছে। সো সহজ কথায় যদি বলি, ক্রিয়াপদের কাছে আমি প্রশ্ন করলাম কখন, কোথায় এবং কিভাবে, এবং এটা দিয়ে যদি উত্তর পাই, সেটা হয়ে যাবে ক্রিয়া বিশেষণ। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন। ক্রিয়া বিশেষণকে 5 ভাগে ভাগ করা যায়। আমি আবারও বলছি, আপনার পরীক্ষার জন্য এইটা লাগবে না, শুধু আপনি পরীক্ষায় উত্তর করে আসলেই হবে যে এটা ক্রিয়া বিশেষণ। তো তারপরেও চলুন আমরা একটু আরো ইজিলি আপনাকে একটু বুঝিয়ে দিচ্ছি। আপনি মাথায় রাখেন, দেখবেন খুব সহজ। ধরনবাচক ক্রিয়া বিশেষণ বা ক্রিয়া বিশেষণ। বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়ার কাছে প্রশ্ন করে দেখেন তো কিভাবে বৃষ্টি পড়ছে? টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। আমরা ভয়ে ভয়ে গুহায় ঢুকলাম, এটা ক্রিয়াপদ। এর কাছে প্রশ্ন করেন তো দেখেন তো কিভাবে ঢুকলাম? ভয়ে ভয়ে ঢুকলাম। তাহলে ক্রিয়াপদের কাছে আমি প্রশ্ন করলাম কখন, কোথায়, কিভাবে, উত্তর পেয়ে গেলাম, সেটা হলো ক্রিয়া বিশেষণ। এবার বলা হচ্ছে এটা হচ্ছে ধরনবাচক ক্রিয়া বিশেষণ। ধরন বলতে কি বুঝায়? ধরন বলতে বুঝায় একটা প্যাটার্ন, একটা স্টাইল। বৃষ্টি পড়ছে, বৃষ্টি তো অনেকভাবেই পড়ে, টিপ টিপ করে পড়ে, ঝিমঝিম করে পড়ে, ঝুমঝুম করে পড়ে, তারপরে মুষলধারে বৃষ্টি পড়ে, অনেক জোরে বৃষ্টি পড়ে। এখানে বৃষ্টির একটা ধরনের কথা বলা হচ্ছে, দ্যাটস ওয়াই এটা হচ্ছে ধরনবাচক ক্রিয়া বিশেষণ। সো ভাই, কোনটা কোন ধরনের এটা আপনার জানার দরকার নেই, এটা যে ক্রিয়া বিশেষণ আপনি এটা জানলেই হবে। আমি যেটা বুঝি এতেই হয়ে যাবে। কালবাচক ক্রিয়া বিশেষণ। কাল বলতে কি বুঝায়? কাল বলতে বুঝায় সময়। খেয়াল করে দেখো তো কখন, কোথায়, কিভাবে এই বাক্যের ক্রিয়াপদের কাছে আপনি প্রশ্ন করেন তো কখন দ্বারা, এবং দেখেন তো উত্তর পাওয়া যায় কিনা। আজকাল মুঠোফোনের কদর বেড়েছে, তো আজকাল কি? কখন? আজকাল। গত সপ্তাহে তেলের দাম বেড়েছে, কখন তেলের দাম বেড়েছে? গত সপ্তাহে। আমি কি বোঝাতে পেরেছি? তাহলে ভাই, আমি ক্রিয়াপদের কাছে কখন দ্বারা প্রশ্ন করব এবং যদি উত্তর পেয়ে যাই, সেটা হয়ে যাবে ক্রিয়া বিশেষণ বা কালবাচক ক্রিয়া বিশেষণ। শেষ। এর বেশি কিছু পড়ার দরকার নাই। কখন, কোথায়, কিভাবে। চশমাটা কোথায় হারিয়েছো? বড় চাচা ঢাকায় থাকেন। কোথায় থাকেন? ঢাকায় থাকেন। উত্তর পেয়ে গেছে। এত পেইন নেওয়ার কিছু নাই রে ভাই। পেইন নিলে পেইন, না পেইন নিলে কিছু নাই। নতুন একটা জায়গায় তোমাদেরকে নিয়ে যাচ্ছি, নাবাচক ক্রিয়া বিশেষণ। এত কিচ্ছু মনে রাখতে হবে না, শর্টকাটে মনে রাখবেন। ক্রিয়াপদের শেষে যদি আপনি না জাতীয় কোনো শব্দ দেখেন, ক্রিয়ার শেষে আপনি দেখবেন না, নি, নাই। ক্রিয়াপদের শেষে আপনি দেখবেন না, নি, নাই, সেইটা হয়ে যাবে ক্রিয়া বিশেষণ। নতুন জিনিস শিখলেন আজকে, এটা মাথায় রাখবেন। ক্রিয়াপদের সাথে সাথেই থাকতে হবে ওই নানি নাই, অন্য জায়গায় থাকলে হবে না। সে বল খেলে না,
আমি জানি না, আমি যাব না, আমি খাইনি। অর্থাৎ ক্রিয়াপদের সাথে না, নি, নাই থাকবে, হয়ে যাবে সেটা নাবোধক ক্রিয়া বিশেষণ বা শুধু ক্রিয়া বিশেষণ। আবারও বলছি, এই শ্রেণীবিভাগ আপনার পড়ার প্রয়োজন নাই। আপনি পড়বেন হচ্ছে কি পড়বেন? আপনি পড়বেন হচ্ছে কোনটা ক্রিয়া বিশেষণ সেটা। ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে চলুন, আমরা যেহেতু এতক্ষণ ধরে ক্রিয়া বিশেষণ নিয়ে এত কথা বললাম, এবার চলুন আমরা ক্রিয়া বিশেষণের উপর কয়েকটা এমসিকিউ টাইপের কোশ্চেন একটু সলভ করে আসি। সবাই কমেন্ট বক্সে একটু উত্তর করে জানাবেন প্লিজ। টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, বাক্যটিতে কোন ধরনের ক্রিয়া বিশেষণ ব্যবহৃত হয়েছে? একটু দ্রুত উত্তর করব আমরা সবাই। প্রতিটা প্রশ্নের জন্য সময় বরাদ্দ রয়েছে 20 সেকেন্ড। সবাই চেষ্টা করবেন। সবাই উত্তর করেন প্লিজ। সবাই কিন্তু উত্তর করছেন না আপনারা। থ্যাংক ইউ। একেবারে বৃষ্টির ধরনের কথা এখানে বলা হয়েছে, এই জন্য এটা হচ্ছে ধরনবাচক ক্রিয়া বিশেষণ। এবং পরীক্ষায় কিন্তু ধরনবাচক এটা আপনার লেখারই দরকার নাই, পরীক্ষা আপনি ক্রিয়া বিশেষণ লিখলেই হবে। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা কিন্তু ভাইয়া এতক্ষণ ধরে ক্রিয়া বিশেষণ নিয়ে কথা বললাম। এবার ভাইয়া একটু কাইন্ডলি আমাকে কমেন্ট বক্সে জানাও তো ভাইয়া, এই যে ক্রিয়া বিশেষণ অনেকে বোঝে না, ক্রিয়া বিশেষণ অনেকে কঠিন মনে করে, তোমাদের কাছে কি একটু হলেও সহজ মনে হচ্ছে এখন? ক্রিয়া বিশেষণ থেকে পরীক্ষায় প্রশ্ন আসলে উত্তর করতে পারবা তো? জাস্ট এই যে শ্রাবস্তী যেটা বলেছে যে ক্রিয়াপদের কাছে প্রশ্ন করব কখন, কোথায় এবং কিভাবে, উত্তর পেয়ে যাব। এবং কোনটা কোন ক্রিয়া বিশেষণ এটা আসলে লেখার দরকার নেই। দেখা গেল লিখতে যে তোমার কাছে আহ মানে ভুল হতে পারে, তুমি কঠিন করে মনে করে সেটা মিস্টেক করে আসতে পারো, দরকার নেই। আজকাল ফলের চেয়ে ফুলের দাম বেশি, এখানে আজকাল এটা হচ্ছে ক্রিয়া বিশেষণ। আজকাল শব্দটা কি? কখন, কোথায়, কিভাবে তারা প্রশ্ন করে দেখেন আশরাফ সাহেব, উত্তর পেয়ে যাবেন। কখন, আজকাল, সময় নির্দেশ করা হয়েছে, এই জন্য ওটা হচ্ছে। ক্লিয়ার? থ্যাংক ইউ। এবার আমরা অন্য আরেকটা টপিকে চলে যাব, যে টপিকটার নাম হচ্ছে অনুসর্গ। ইন্টারমিডিয়েট লেভেলের ছেলে মেয়েদের অনেকের কাছে এই টপিকটাও কঠিন লাগে, কিন্তু এটা আমরা একেবারে পানির মতো সহজ করে শিখবো। এই যে ইস্তিয়াক বলছে একবারে পানির মতো হয়ে গেছে, অল ক্লিয়ার, থ্যাংক ইউ। শোনো একটা কথা, বুঝতে পারলে দেখবো ভাই সবকিছু সহজ লাগে, আর বুঝতে না পারলে খুব কঠিন লাগে। আর বোঝার জন্য সবসময় শর্টকাট টেকনিকের মাধ্যমে বোঝার চেষ্টা করবা। তোমরা যখনই ওটা বই পড়ে পড়তে যাবা, বুঝতে যাবা, দেখবা যে মাথা হ্যাং হয়ে গেছে। তোমার কি মনে হয় আমি যে নিয়মটা দিলাম এটা বইয়ে লেখা আছে? দেখবা বইয়ে সরাসরি লেখা থাকে না।
এবার বইটা একটু পড়তে হয়, পড়ে একটু নিজের মতো নিজে স্টাডি করতে হয়, করে একটা নিয়ম নিজের মতো নিজে বের করতে হয়। বুঝতে পেরেছো? আসলে ভাই মানুষ তো জন্মগতভাবে সবকিছু শেখে না, আস্তে 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 সময়ের পরিক্রমায় সবকিছু শিখতে হয়। তাহলে আমার কথা হচ্ছে, আমি যেহেতু ক্রিয়া বিশেষণ ভালোভাবে বের করতে পারলাম, এবার পরীক্ষায় যদি প্রশ্ন আসে নিচের কোনটি অ্যাডভার্ব, আমি বের করতে পারবো না? অবশ্যই পারবো। কেন পারবো? কেননা ক্রিয়া বিশেষণ যা, অ্যাডভার্ব ঠিক তাই। এখন আমরা যে আলোচনায় চলে যাব সেটার নাম হচ্ছে অনুসর্গ। সহজ কথায় আমি বলি, অনুসর্গ হচ্ছে, এত প্যাচ লাগানোর কিছু নাই। মনে করো একটা বাক্য, একটা বাক্যে কি থাকে? অনেকগুলো শব্দ থাকে। একটা বাক্যে কি থাকে? অনেকগুলো শব্দ থাকে। যেমন আমি একটা বাক্য লিখলাম যে তোমাকে ছাড়া আমি অসহায়। বাহ বাবা, খুব ভালো কথা। তুমি ছাড়া আমি একা, সুন্দর একটা গান আছে না? এবার একটু খেয়াল করে দেখো তো, এই যে আমি বললাম যে তোমাকে ছাড়া আমি একেবারে অসহায়, হাসি তো, মুচকি হাসির কিছু নাই রে ভাই। মানুষ হচ্ছে, খেয়াল করে দেখবা, প্রাণী জগতের মধ্যে সবচেয়ে অসহায় প্রাণী। খেয়াল করে দেখছো? দেখবা যে একটা গরুর বাছুর, একটা কুকুরের বাচ্চা, একটা বিড়ালের বাচ্চা, বা যে কোনো কিছু, দেখবা যে মায়ের পেট থেকে পড়ার সাথে সাথে তিরিং বিরিং করে লাফালাফি করে। আর আমরা কি, জন্মের পরে মিনিমাম 5 থেকে 7 বছর খুবই ডিপেন্ডেন্ট একটা প্রাণী। তারপরে কি মৃত্যুর আগে যদি ভালোভাবে মৃত্যু হয় ভালো, না হলে দেখবো অনেকে 2-5 বছর ধরে সাফার করছে। তো এই জন্য বললাম যে দিন শেষে আমরা না, আমার কাছে মনে হচ্ছে যে প্রাণী জগতের মধ্যে মানুষ হচ্ছে সবচেয়ে অসহায় প্রাণী। অথচ এই মানুষের দেখো কত অহংকার, কত গর্ব, হ্যান ক্যারেঙ্গা ত্যান ক্যারেঙ্গা, আরো কত কিছু। তো যাই হোক, এটা নিয়ে আলোচনা না যায়, এসব দার্শনিক আলোচনা পরে হবে। তো একটা জিনিস খেয়াল করে দেখো, এই যে আমি বললাম যে তোমাকে ছাড়া আমি অসহায়, এখানে মনে করো এটা একটা বাক্য, এই বাক্যে এই একটা শব্দ, এই একটা শব্দ, এই একটা শব্দ এবং এই একটা শব্দ, এই শব্দগুলো একটার সাথে দেখো একটা কিন্তু একেবারে কানেক্টেড, এবং এই শব্দগুলো কি করেছে, একটা শব্দের সাথে আর একটা শব্দ সংযুক্ত হয়ে, বা একটা পদের সাথে আর একটা পদ মিলিত হয়ে একটা সুন্দর অর্থপূর্ণ বাক্য সে প্রকাশ করতে পেরেছে। এইটাই হচ্ছে অনুসর্গ। বিশেষ করে অনুসর্গ হচ্ছে এমন কিছু শব্দ যেগুলো একটি বাক্যের একটি শব্দের সাথে আর একটা শব্দের সম্পর্ক তৈরি করতে সহায়তা করে। অনুসর্গ কি করে? যেমন দেখো, এই বাক্যে যদি আমি ছাড়া শব্দটা না লিখতাম, বাক্যটি কি হতো যে আমি অসহায়, কিন্তু আমি যখন এই বাক্যের মধ্যে আমি লিখেছি ছাড়া, ব্যতীত, দেখো বাক্যটা একটা অন্যরকম ডিমান্ডেবল সেন্টেন্স তৈরি হয়ে গেছে। তো সহজ কথা আমি যেটা বলছিলাম, এক অনুসর্গ হচ্ছে এমন কিছু সহায়ক শব্দ যা বাক্যের অন্য পদের পরে বসে বাক্যের একটা সম্পর্ক তৈরি করে, এবং এই সম্পর্কটা বাক্যের অর্থ প্রকাশে সহায়তা করে। যেমন ঢাকা থেকে এসেছি, এই থেকে, এটা দেখেন একটি অনুসর্গ। চামচ দিয়ে চিনিটা গুলে নাও, খেয়াল করে দেখেন এই দিয়ে, এই শব্দটা এই বাক্যে একটা অন্যরকম অর্থ প্রকাশ করছে। এবং এই শব্দটা কি করেছে, বাক্যের মধ্যে অন্য শব্দগুলোর সাথে
একটা সম্পর্ক তৈরি করে সে বাস্তবে অর্থ প্রকাশে সহায়তা করেছে। তো এই যে অর্থ প্রকাশে সহায়তা করলো, এটাই হচ্ছে অনুসর্গ। ওকে, থ্যাংক ইউ। আপনাদের উদ্দেশ্যে আমি কয়েকটা গুরুত্বপূর্ণ অনুসর্গ একটু দাগিয়ে দিচ্ছি। যদি নিতান্তই পরীক্ষার আগে পড়ার সময় না পান, এই অনুসর্গগুলো একটু পড়ে যায়েন। বিনা, মাঝে, ব্যতীত, জন্য, পর্যন্ত, অপেক্ষা, মতো, পক্ষে, দ্বারা, দিয়া, কর্তৃক, হইতে, থেকে, চেয়ে, ভেতর, শেষ। একটি বাক্যের মাঝে যদি আপনি দেখেন এই শব্দগুলো বাস্তবে সে একটি বাক্যের অর্থ প্রকাশে সহায়তা করেছে, একটি মিনিংফুল বাক্য গঠন করেছে, তাহলে আপনি চোখ বন্ধ করে উত্তর করে আসবেন এটি হচ্ছে অনুসর্গ। অনুসর্গকে বেশ কয়েকটা ভাগে ভাগ করা যায়। ক্রিয়াজাত অনুসর্গ, বিশেষ্য অনুসর্গ, বিভক্তিহীন অনুসর্গ। এইটা আপনার লাগবে না, আমি কথা দিচ্ছি এটা আপনার লাগবে না। আপনি পড়তে গেলেই বিপদে পড়ে যাবেন। আমার কথার উপর তো ভরসা রাখতে হবে ভাইয়া। আপনি পড়তে যাবেন, বিপদে পড়ে যাবেন, কারণ মাথায় আপনার থাকবে না। ঠিক আছে, আপনি এইটা বোঝার চেষ্টা করেন যে প্রাণের অপেক্ষা প্রিয় আর কি আছে। এই অপেক্ষা শব্দটা এটা একটা অনুসর্গ। মাথার উপরে নীল আকাশ, উপরে একটা নীল অনুসর্গ। কেন? বাক্যের মধ্যে দুইটা শব্দের মধ্যে সে একটা ব্রিজ তৈরি করে দিয়েছে, একটা সম্পর্ক তৈরি করে দিয়েছে, বাস। এখন এইটা সংস্কৃত অনুসর্গ ভাই, এ তো আমার জানার দরকার নেই। পরীক্ষায় লাগবে না লেখা কোনটা সংস্কৃত অনুসর্গ, কোনটা বিবর্তিত অনুসর্গ, কোনটা ফার্সি অনুসর্গ। নো, কোনো দরকার নাই। ক্লিয়ার? আমি কি বোঝাতে পেরেছি? ওকে, জাস্ট খেয়াল করলেই হবে। এই যে এগুলো অনুসর্গ, একটু আগে আমি দাগিয়ে দিয়েছি, এইগুলোই হচ্ছে মূলত অনুসর্গ বা বিভক্তিহীন অনুসর্গ। জাস্ট কোনটা বিভক্তিহীন এটাও আমাদের জানার দরকার নেই, এটা জাস্ট অনুসর্গ, এটা মনে রাখলেই হবে। আর এইগুলো হচ্ছে বিভক্তি যুক্ত অনুসর্গ। বিভক্তি বলতে কি বুঝায় মনে আছে আপনাদের? কারক বিভক্তি পড়েছিলেন। বিভক্তি হচ্ছে ঠিক এরকম, মনে করেন আমি বললাম আপনি এই মুহূর্তে একটা ঘরে বসে ক্লাস করছেন। সো এই যে একটা ঘরের শব্দ, এই ঘরের শব্দটা এসেছে কোথা থেকে? এই ঘরের শব্দটা এসেছে ঘর থেকে। তো এই ঘরের সাথে আপনি অতিরিক্ত একটা শব্দাংশ যোগ করে দিয়েছেন। তো এই যে অতিরিক্ত একটা শব্দাংশ যোগ করে দিয়েছেন, এইটাকে বাংলা ব্যাকরণের ভাষায় আমরা বলছি বিভক্তি, বাস। অর্থাৎ আমি বলতে পারি মূল শব্দের শেষে অতিরিক্ত যে শব্দাংশ যুক্ত হয় সেইটাকে বলা হয় বিভক্তি। খেয়াল করে দেখো তো, মূল শব্দের সবগুলোর শেষে একটা করে অতিরিক্ত শব্দাংশ যুক্ত হয়েছে কিনা। এটাই হচ্ছে বিভক্তিযুক্ত অনুসর্গ। আর বিভক্তি তো দরকার হবে না পরীক্ষায়, আপনি যদি শুধু প্রশ্ন উত্তর করে আসেন যে এটা বিভক্তি, বাস, আর লাগবে না। ঠিক আছে, থ্যাংক ইউ। এই যে দেখেন কত কঠিন একটা প্রশ্ন আসছে, দেখি আপনি পারেন কিনা। পরীক্ষায় কিন্তু কোন ধরনের অনুসর্গ এটা আসবে না, জাস্ট আমি একটু দিচ্ছি, দেখি কে কে পারো। চলো ভাই, আমি কমেন্ট বক্সটা একটু ওপেন করে দিচ্ছি, সবাই একটু উত্তর করার চেষ্টা করো প্লিজ, না হলে কিচ্ছু যায় আসে না।
ওকে, প্রশ্নটা একটু কঠিন ছিল, এই জন্য প্রশ্নটা দিয়েছি, বাট পরীক্ষায় এই ধরনের প্রশ্ন আসবে না। আমরা মনে রাখবো বনাম শব্দটা এটা ফার্সি অনুসর্গ। কেন ফার্সি বলে দিই, আপনারা যখন ছোটবেলায় উপসর্গ পড়েছিলেন মনে করে দেখেন, এই ব এটা হচ্ছে মূলত একটা ফার্সি উপসর্গ। ফার্সি উপসর্গ হচ্ছে 10টা: কার, দর, না, নিম, ফি, বদ, বে, বর, ব, কম। তাহলে এই যে ব, এই ব দিয়ে যে শব্দটাই হবে সব হয়ে যাবে ফার্সি শব্দ বা ফার্সি উপসর্গ জাতীয় শব্দ। ওকে, থ্যাংক ইউ। জুলফিকার একটা ভালো প্রশ্ন করেছে, অনুসর্গের ইংরেজিটা তাহলে কি হতে পারে? অনুসর্গ আমরা বেশিরভাগ সময় দেখা যায় যে অনুসর্গ সাধারণত প্রিপোজিশনের কাজ করে। সো আমরা এটাকে যদি এক ক্ষেত্রে প্রিপোজিশনের সাথে তুলনা করি খুব একটা ভুল হবে না। সো কি প্রশ্ন বাবা, চলুন তো দেখি এই প্রশ্নটা আমরা একটু সমাধান করতে পারি কিনা। ক্রিয়াজাত অনুসর্গ কোনটি? ক্রিয়াজাত অনুসর্গ কোনটি? অর্থাৎ ক্রিয়া সে মূলত কাজ করবে অনুসর্গের, সেরকম অপশন কোনটা রয়েছে? সবাই একটু উত্তর করার চেষ্টা করি প্লিজ। সবাই উত্তর করবেন প্লিজ। ভালো প্রশ্ন পেয়েছি আমরা, থ্যাংক ইউ। ক্রিয়াজাত অনুসর্গ হচ্ছে সে সঙ্গে যাবে বলে তৈরি হয়ে এসেছে। আসলে এখানে গ নাম্বারটাই হবে। ওকে, থ্যাংক ইউ। ক্রিয়াজাত অনুসর্গ এখানে সে সঙ্গে যাবে বলে তৈরি হয়ে এসেছে। এই যে বলে, বলিয়া, এইটা বাক্যে অনুসর্গের কাজ করেছে। থ্যাংক ইউ। এখন আমরা যেটা চলে যাব এটা আরো সহজ, যোজক। ছোটবেলার থেকে পড়ে এসেছো ইংরেজিতে কনজাংশন, ইংরেজিতে যেটা কনজাংশন বাংলায় হচ্ছে সেটাই যোজক। ইংরেজিতে যেটা কনজাংশন বাংলায় সেটাই যোজক। এখন আমার কাছে মনে হয় আপনাদের এটা অনেক সহজ লাগবে। কেন সহজ লাগবে? কারণ আমরা সবাই জানি যোজকের কাজ কি। যোজক হচ্ছে জাস্ট ব্রিজের সম্পর্ক তৈরি করে। এই যেমন এই পাশে নদী, মাঝখান দিয়ে এই নদীর ওই পার এপার, এই যোজক হচ্ছে একটা ব্রিজ, BRIDG, ব্রিজ বা সেতুর কাজ করে। অর্থাৎ আমরা মনে রাখবো যোজকের কাজ কি? সংযোজন করা। এই পাশে একটা শব্দ, এই পাশে একটা শব্দের সাথে সে সম্পর্ক তৈরি করে, বা এই পাশে বাক্যের একটি অংশ ওই পাশে বাক্যের একটি অংশকে সে সুন্দর করে সংযুক্ত করে। ইন্টারমিডিয়েট ইংলিশ সিলেবাসে কানেক্টর রয়েছে, ইংরেজিতে যা কানেক্টর বাংলায় হচ্ছে সেটাই যোজক। এখন এই যোজককে অনেক ভাগে ভাগ করা যায়: সাধারণ যোজক, বৈকল্পিক যোজক, বিরোধমূলক যোজক, কারণবাচক যোজক, সাপেক্ষ যোজক। আপনাদের এত কিছু মুখস্থ করার দরকার নাই।
যদি আপনারা ক নাম্বার প্রশ্ন উত্তর না করেন তাহলে এত কিছু লাগবে না। আর যদি মনে করেন যে ভাই আমি ক নাম্বার প্রশ্ন উত্তর করব, অর্থাৎ ক্লাসের শুরুতে যে আমি নমুনা প্রশ্ন যখন দেখিয়েছিলাম, ওই নমুনা প্রশ্নের দিকে খেয়াল করে দেখেন, যদি আপনারা ক নাম্বার প্রশ্ন থেকে উত্তর করতে চান তাহলে আর এত কিছু দরকার নেই। ক নাম্বার প্রশ্নের উত্তর করলে আপনি এই সবগুলো ডিটেলস পড়বেন। আর যদি আপনি ক নাম্বার প্রশ্নের উত্তর না করেন, সিম্পলি লিখে আসলেই হবে যে এটা একটা যোজক। নিপা ও দীপা একে অন্যের বন্ধু, এই যে ও এবং কি করেছে, বাক্যের এই অংশের মধ্যে সে একটা সম্পর্ক তৈরি করে দিয়েছে। এই জন্য এটা সাধারণ যোজক। আমাদের ছোট ছোট লক্ষ্মী ভাইয়ারা বোনেরা ওনারা এগুলো মুখস্থ করেন। ভাই এখানে মুখস্থ করার কি আছে রে ভাই, আমি আমার জীবনে আমি এগুলো মুখস্থ করার কিছু খুঁজে পাই না। চোখ নাক কান বন্ধ করে মুখস্থ করে নো। বৈকল্পিক যোজক, বৈকল্পিক শব্দটা এসেছে কোথা থেকে? এসেছে বিকল্প থেকে। বিকল্প মানে কি? অল্টারনেটিভ। লাল অথবা নীল, সারাদিন খুঁজলাম অথচ বইটা পেলাম। একটু খেয়াল করে দেখো তো ভাই, এই বাক্যের দুইটা শব্দের মধ্যে বা দুইটা অংশের মধ্যে এই বা এবং অথচ এই শব্দটা কি একটা বিকল্প জাতীয় কিছু মেনশন করছে না? বিকল্প জাতীয় কিছু উল্লেখ করছে কিনা? তো যদি করে থাকে হয়ে গেল বৈকল্পিক যোজক। এখানে পড়ার কি আছে রে ভাই? বাক্যের মধ্যে দেখো তো এই যোজক দুইটা একটা বিরোধ তৈরি করেছে কিনা, হয়ে গেল বিরোধমূলক যোজক। নো মুখস্থ, নো ঠোঁটস্থ, জাস্ট বি অ্যালার্ট অ্যান্ড জাস্ট অ্যাপ্লাই ইউর কমন সেন্স, নাথিং এলস। ইসরাত জাহান জেরিন একটু আগে বলছিলে যে ভাইয়া আপনি বললেন শুধু অনুসর্গ পড়লেই হবে, তাহলে এত ভাগ পড়ার কি আছে? ইয়েস ম্যাডাম, আমি আপনার সাথে একমত। তারপরেও পড়িয়ে দিচ্ছি, বুঝিয়ে দিচ্ছি, কেননা আপনাদের ক্লাসে অনেকেই আছেন আপনারা আপনারা ক নাম্বার থেকে উত্তর করবেন আমি জানি। কেননা আমি যতই বলি খ নাম্বার থেকে উত্তর করা ভালো, অনেকেই আছেন ওনারা আমার থেকেও ভালো বোঝেন, ওনারা উত্তর করবেন ক থেকে। এই জন্য ভাই আমি সব বুঝাই দিচ্ছি ভাই, তারপরে তোমার যেটা ভালো মনে হয় তুমি উত্তর করো। এই আমার কাজ তোমাকে বোঝানো, কোনটা থেকে তুমি উত্তর করবা এটা একান্ত তোমার ব্যাপার। সাপেক্ষ যোজক এত কিচ্ছু বোঝার দরকার নাই। একটি বাক্য আপনি পড়বেন, ওই বাক্যে যদি আপনি দেখেন যত তত যখন তখন যেমন তেমন যা তা যিনি তিনি, অর্থাৎ বাক্যের মধ্যে যদি ভাইয়া তুমি দেখো ঠিক এই রকম যোজক বা এই ধরনের শব্দ, চোখ বন্ধ করে উত্তর করে আসবেন সাপেক্ষ যোজক। আর খ নাম্বার প্রশ্ন উত্তর করলে এত সাপেক্ষ টাপেক্ষ দরকার নাই ভাই, সোজা কথা ভাই, উত্তর করে আসবো যোজক, 1 নাম্বার পেয়ে আসবো, শেষ। কমেন্ট বক্সটা অন করে দিচ্ছি, লক্ষ্মী ছেলে মেয়ের মতো এবার একটু উত্তর করেন। যত পড়ছি ততই নতুন করে জানছি এই বাক্যে কোন ধরনের যোজক রয়েছে। একটু দ্রুত উত্তর করব আমরা, মাত্রই কিন্তু বললাম। এর পরেও যদি আপনি না পারেন সব দোষ আমার, আপনার কোনো দোষ নাই।
থ্যাংক ইউ, সবার উত্তর হয়েছে, থ্যাংক ইউ। এই যে একটু আগে বললাম, যত তত যেমন তেমন যিনি তিনি থাকলে সাপেক্ষ যোজক। থ্যাংকস লট। এই যে একজন বলছেন এতগুলো কিভাবে মনে রাখবো ভাইজান, একদিনে হবে না, একটু সময় দিতে হবে। আপনার কি মনে হয় আমি এগুলো একদিনে পড়েছি, একদিনে শিখেছি? আমি যখন আপনাদের মতো ক্লাসে ছিলাম, আমি আপনাদের থেকেও কম মেধাবী ছিলাম, এটাই সত্য কথা। আস্তে 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 সময়ের পরিক্রমে আমরা এগুলো পড়েছি, জেনেছি, শিখেছি। আর মানুষ মানে জন্মের থেকে সবকিছু পারে না রে ভাই, আস্তে আস্তে পারে। সো চলুন আমরা পরবর্তী প্রশ্নটা একটু সলভ করে আসি। এত পড়লাম কিন্তু পরীক্ষায় ভালো করতে পারলাম না, এই বাক্যে কোন ধরনের যোজকের উপস্থিতি রয়েছে? একটু দ্রুত উত্তর করি আমরা। সহজ কথা ভাই, একটা জিনিস খেয়াল করে দেখো, বাক্যের প্রথম অংশের সাথে পরবর্তী অংশের একটা বিরোধপূর্ণ সম্পর্ক রয়েছে। একটা মানুষ এত পড়ে গেছে, তাদের পরীক্ষা ভালো হওয়ার কথা, বাট আনফরচুনেটলি পরীক্ষা ভালো হয়নি। বাস, বিরোধপূর্ণ যোজক হয়ে গেল। ওকে, এটা আপনার আর দরকার নাই। এবার চলুন, আপনার অনেক আবেগ রয়েছে আমি জানি, বাঙালির মধ্যে কিছু থাকুক আর না থাকুক, বাঙালির আবেগে ভরপুর। এবার চলুন আপনাকে একটু আবেগের মধ্যে থেকে ঘুরিয়ে নিয়ে আসি। আচ্ছা, এগুলো টপিক তুমি বলো, ইন্টারমিডিয়েটে এখান থেকে প্রশ্ন আসে, তোমরা বলো তো ভাই, এগুলো মানে একেবারে ইজি টপিক না, একেবারে সহজ না? ইয়েস। সো আমি কমেন্ট বক্সটা আবার একটু অফ করে দিচ্ছি, 2 মিনিট লাগবে, একটু বুঝিয়ে নি, তারপর আবার আপনাদের গল্প শুনবো। এই ইমন, কি বলো বেটা এসব? সো আবেগ বলতে কি ভাই, আমরা আমাদের যে ভিতরকার যে অনুভূতি প্রকাশ করি সেটাই হচ্ছে আবেগ। এখন অনুভূতি হতে পারে দুঃখের অনুভূতি, হতে পারে আনন্দের অনুভূতি, হতে পারে বিস্ময়ের অনুভূতি, বা যে কোনো কিছু। এই যে আমরা আমাদের আবেগ প্রকাশ করি সেটাই হচ্ছে আবেগ জাতীয় শব্দ। আমি বললাম বাহ, কি সুন্দর পাখি, কি সুন্দর পরিবেশ, আহারে লোকটার কি কষ্ট। খেয়াল করে দেখো, এগুলোর মাধ্যমে আমাদের মনের ভিতরের এক ধরনের আবেগ, মনের ভিতরের এক ধরনের মনোভাব প্রকাশিত হয়েছে। আর এই যে প্রকাশিত হয়েছে, দ্যাট ইজ আবেগ জাতীয় শব্দ। আবেগ জাতীয় শব্দকে ভাই এত ভাগে ভাগ করা যায়, আপনাদেরকে আমি কথা দিচ্ছি, আপনারা জাস্ট এগুলো যে কোনো একটা বই থেকে একবার পড়বেন, জাস্ট একবার পড়লেই দেখবেন মাথায় গেঁথে গেছে। আর যদি আপনারা ক নাম্বার প্রশ্ন উত্তর না করে খ নাম্বার প্রশ্ন উত্তর করেন, তাহলে এই যে এত প্রকার আছে কিচ্ছু লাগবে না। শুধু পরীক্ষায় বাক্যের শব্দটা যে আবেগ জাতীয় শব্দ, এটা আপনি লিখলেই হয়ে যাবে। সিদ্ধান্ত আবেগ, সিদ্ধান্ত মানে কি? ডিসিশন মেকিং ওয়ার্ডস। আমি যাব, এই যে আমি বললাম একটা সিদ্ধান্ত জানালাম, হয়ে গেল সিদ্ধান্ত আবেগ। প্রশংসা আবেগ, সাব্বাস, গতকাল দেখো বাংলাদেশ অস্ট্রেলিয়ার সাথে কত ভালো খেললো, বাংলার দামাল ছেলেরা একেবারে দেখা দিচ্ছে, এক নাহিদ রানা দেখছো কাঁপায় দিছে অস্ট্রেলিয়ারে। তো এই যে আমার ভিতরের একটা অনুভূতি প্রকাশিত হলো সাব্বাস শব্দটার মাধ্যমে, হয়ে গেল প্রশংসাবাচক আবেগ। আমি এত ডিটেলস পড়ার দরকার নাই, পরীক্ষায় প্রশ্ন এসেছে কোনটা প্রশংসাবাচক কোনটা বিরক্তিবাচক, এত কিছু দরকার নেই। আপনি শুধু সুন্দর করে লিখে আসেন এটা একটা আবেগ জাতীয় শব্দ, বাস, আর কিচ্ছু লাগবে না। বোঝা গেছে? জাস্ট এতেই হবে, জাস্ট আবেগ শব্দটা লিখতেই হবে। তো আমার কাছে মনে হয় এটা এতটাই সহজ টপিক, এটা আপনার এটা নিয়ে বিরক্তি করার, সরি, এখানে টেনশন করার কিছু নাই। আপনি একবার রিডিং পড়েন, তারপর যদি না বোঝেন আমার কাছে বলেন যে ভাইয়া
আপনি তো বলছিলেন সব বুঝবো, এখন কিছু বুঝতে পারছি না। দেখবেন আপনার সব বুঝবেন। ওকে, তাহলে চলুন আমরা এই টপিকের উপর বেসিস করে দুইটা এমসিকিউ কোশ্চেন একটু সলভ করে নিই। আপনাদের জন্য এই মুহূর্তে প্রথম প্রশ্ন, বেশ তবে যাওয়াই যাক এই বাক্যে কোন ধরনের আবেগ প্রকাশিত হয়েছে? ওকে, বেশ তবে যাওয়াই যাক এর মাধ্যমে কি আমাদের একটা সিদ্ধান্ত প্রকাশিত হয়েছে। তো এই যে সিদ্ধান্ত প্রকাশিত হয়েছে এটা হচ্ছে সিদ্ধান্ত আবেগ। ওকে, নেক্সট কোশ্চেন, আহা বেচারার কত কষ্ট, এটা কোন ধরনের আবেগ প্রকাশিত হয়েছে? আহ, লোকটার কি কষ্ট, এটার মাধ্যমে কোন ধরনের আবেগ প্রকাশিত হয়েছে? সোজা কথা রে ভাই, করুণা। আমরা এরকম কথা প্রায় বলি যে লোকটার কি কষ্ট। সি, তোমার এই কাজ এই বাক্যে মনের কোন অনুভূতি প্রকাশ পেয়েছে? এ ধরনের কথা আমরা প্রায় বলি না? এখন তুমি বলো এর জন্য কি পড়া লাগে? এ তো নিজের কমন সেন্স কাজে লাগালেই হয়। সি দ্বারা বা এই শব্দটা দ্বারা বা এই শব্দটা যখন আমরা ব্যবহার করি এটার দ্বারা আমাদের মনের ভিতরকার এক ধরনের ধিক্কার, ঘৃণা, এই ধরনের কিছু ফুটে ওঠে। ঠিক আছে, সো আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় এই আবেগ পড়তে যে তোমাদের একটুও পেইন পেতে হবে না, কেননা এখানে পেইনের কিছুই নাই, একেবারেই সহজ। আপনারা একবার রিডিং পড়লেই পারবেন, আর আমি তো বাকিটা বুঝিয়ে দিলাম। এখন চলুন আমরা একটু ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের আরেকটা টপিক বাকি আছে যেটা আরো সহজ, শুধু আপনারা 5 মিনিট একটু মনোযোগ দিয়ে শুনলেই হয়ে যাবে। সর্বনাম। সর্বনামের ইংরেজি কি? সর্বনামের ইংরেজি হচ্ছে প্রোনাউন। ইংরেজিতে প্রোনাউন কাকে বলে সবাই আপনারা জানেন, আমি জানি। ইংরেজিতে প্রোনাউন হচ্ছে নাউনের পরিবর্তে যেটা বসে সেটাই হচ্ছে প্রোনাউন। তাহলে একইভাবে বাংলায়ও আমরা বলতে পারি যে বিশেষ্য পদের পরিবর্তে যে পদ বা যে শব্দ বসানো যায় সেটাই হচ্ছে সর্বনাম পদ। সহজ কথা, একটা বাক্যে আমি বিশেষ্য পদের পরিবর্তে যে শব্দটা বসাবো সেটা হয়ে যাবে সর্বনাম পদ। যেমন শিমুল মনোযোগ দিয়ে পড়াশোনা করে তাই সে পরীক্ষায় ভালো করেছে। তো এই যে সে, এটা কি আমি শিমুলের পরিবর্তে লিখেছি না? তাহলে দেখো শিমুল ছিল একটা বিশেষ্য পদ, ওই বিশেষ্য পদের পরিবর্তে আমি যে একটা শব্দ লিখেছি সে, হয়ে গেল সর্বনাম পদ। সর্বনাম পদের শ্রেণীবিভাগ হচ্ছে এইগুলো। এটা আমি আমার মতো করে সংক্ষেপে বুঝিয়ে দিচ্ছি, আপনারা একবার বাসায় পড়বেন, দেখবেন আরো সহজে বুঝে গেছেন। আর
আপনাদের পরীক্ষায় যদি আপনারা খ নাম্বার প্রশ্ন উত্তর করেন, তাহলে আপনাদের এই যে এত নাটক মনে রাখার দরকার নাই, শুধু পরীক্ষায় লিখে আসলেই হবে এটা একটা সর্বনাম পদ, বাস, সহজ কথা। আমি কি বোঝাতে পেরেছি? নির্দেশক সর্বনাম যে শব্দগুলো নির্দিষ্ট করে দেয়, এই যে আমার ভাই, ওরা আমার বন্ধু, খেয়াল করে দেখেন তো শব্দগুলো দ্বারা কোনো কিছু নির্দিষ্ট করে দেওয়া হচ্ছে কিনা। যেহেতু নির্দিষ্ট করে দেওয়া হয়েছে, সেহেতু এগুলো হচ্ছে নির্দেশক সর্বনাম। যে সকল শব্দগুলো দ্বারা নির্দিষ্ট করে কিছু দেয় না, যে সকল শব্দ দ্বারা অনির্দিষ্ট কিছু বোঝায়, সেটা হচ্ছে অনির্দিষ্ট সর্বনাম। কোথাও কেউ নেই, কোথাও মানে কি কোনো নির্দিষ্ট করে বলা হচ্ছে না, সেই জন্য এটা হচ্ছে অনির্দিষ্ট সর্বনাম। কেউ একজন এসেছিল, আমি তাকে চিনি না, অনির্দিষ্ট ব্যক্তি, অনির্দিষ্ট সর্বনাম। যত ডব্লিউএইচ ওয়ার্ডস আছে ইংরেজিতে, এই ডব্লিউএইচ ওয়ার্ডস গুলো সাধারণত মাঝে মাঝে প্রশ্নবাচক সর্বনাম হিসাবে কাজ করে। হু, হুইচ, হট, হুম, হোয়ার, এগুলোর যে বাংলা কে, কারা, কখন, সবই হচ্ছে প্রশ্নবাচক সর্বনাম পদ। আমি কি আপনাদের বোঝাতে পেরেছি? সো আপনারা দয়া করে এই সর্বনাম নিয়ে এত টেনশন নিয়েন না। পরীক্ষায় প্রশ্ন আসলে আপনি ধুমধাম করে উত্তর করে আসবেন সর্বনাম। সাপেক্ষ সর্বনাম, এই জায়গাটা দেখিয়ে আমি আজকের মতো শেষ করছি। সাপেক্ষ যোজক একটু আগে আমরা পড়ে আসলাম না? দেখেন সাপেক্ষ যোজক যা, সাপেক্ষ সর্বনাম তাই। সাপেক্ষ যোজকে আমরা পড়েছিলাম না, যারা তারা, যিনি তিনি, যেমন তেমন, যে সে, এগুলো যে আমরা পড়েছিলাম, এগুলো যখন একটি বাক্যে কনজাংশনের কাজ করবে, বা একটি বাক্যে যখন সে যোজকের কাজ করবে, বা একটি বাক্যে দুইটা শব্দের মধ্যে সে একটা সম্পর্ক তৈরি করবে বা একটা ব্রিজ তৈরি করবে, তখন সে হয়ে যাবে সাপেক্ষ যোজক। আর এই যে যারা তারা, জিনিস যেমন তেমন, এইগুলো যখন একটি বাক্যে কোনো প্রকার যোজকের কাজ করবে না, এমনি বসার তাই বসেছে, এই যেমন যেমন কর্ম তেমন ফল, এই যে দেখেন যেমন তেমন, এই যে যেমনটা দেখেন, এ কিন্তু এর আগে কোনো শব্দ সে সংযুক্ত করেনি। যে এসেছিল সে আমার পরিচিত, খেয়াল করে দেখেন, এ কিন্তু ওই অর্থে কোনো মানে যোজকের কাজ করেনি, সেই জন্য এটা সাপেক্ষ যোজক নয়, এটা হচ্ছে সাপেক্ষ সর্বনাম। আমি কি বোঝাতে পেরেছি? সো এগুলো ভাই তোমরা একটু বাসায় প্র্যাকটিস করো, প্র্যাকটিস করলেই দেখবা তুমি নিজেই বুঝে যাবা যে ভাইয়া যেভাবে তোমাদেরকে পড়িয়েছে এটা তার থেকেও আরো সহজ। তোমরা যেমনটা ভাবছো এগুলো তার থেকেও সহজ। চলো আমরা বিগত বছরের, বিশেষ করে রাজশাহী বোর্ড 2024 সালের একটা প্রশ্ন একটু সলভ করে আসি। রাজশাহী বোর্ড 2024 সালের এই প্রশ্নটার দিকে ভাইয়া সবাই একটু তাকাও তো। বোর্ড পরীক্ষায় কিন্তু ঠিক এই ধরনের প্রশ্ন আসবে। তোমাকে কি করতে হবে, বাম পাশের এই বাক্যগুলো অর্থাৎ দাগানো বাক্যগুলোর এই দাগানো শব্দটা কোনটা কোন শব্দ, এটা ডান পাশে লিখতে হবে। আমি কমেন্ট বক্সটা অন করে দিচ্ছি, দেখি দু একজন একটু উত্তর করো তো ভাইয়ারা, পারো কিনা দেখি। অনলে পুড়িয়া গেল, অনল মানে কি? অনল মানে হচ্ছে আগুন, তাহলে আগুনে পুড়িয়া গেল, এটা কি আগুন কি একটা বিশেষ্য পদ না? তাহলে এটা কি খুব কঠিন কিছু? পায়ে হাঁটা পথ ধরে সোজা এগিয়ে গেলাম,
পায়ে হাঁটা বিশেষ্যের পরিবর্তে বসেছে। সবাই কক্সবাজারে যেতে চাইছে, যেতে চাচ্ছে, ক্রিয়াপদ। কাজটা ভালোভাবে সম্পন্ন হয়নি, আজকেই বুঝিয়েছি। ক্রিয়াপদের কাছে আপনি প্রশ্ন করেন কখন, কোথায়, কিভাবে, যেটা উত্তর পাবেন সেটাই হবে ক্রিয়া বিশেষণ। তাহলে সম্পন্ন হয়নি, কিভাবে সম্পন্ন হয়নি? ভালোভাবে সম্পন্ন হয়নি, ক্রিয়া বিশেষণ। আকাশটা কালো মেঘে ঢাকা, বিশেষণ ক্লাসে পড়িয়েছিলাম অনেক সময় নিয়ে, যে বিশেষ্য পদকে যে মডিফাই করে বা বিশেষায়িত করে সেই হচ্ছে বিশেষণ। ইংরেজিতে এটাকে বলা অ্যাডজেক্টিভ। হয়ে গেল। আজ খুব ঠান্ডা লাগছে, এখানে ছোট্ট একটু ভুল হয়েছে। এই খুব শব্দটা বিশেষণও হতে পারে, ক্রিয়া বিশেষণও হতে পারে। টুডে ইজ ভেরি হট বা কোল্ড, ভেরি শব্দটা সাধারণত অ্যাডভার্ব হিসেবে কাজ করে, সেই জন্য এটা বিশেষণ না, বরং এটা ক্রিয়া বিশেষণ। সূর্য কিরণ শুষিতেছে জল, শুষিতেছে মানে কি? সূর্যের যে তাপ, সেই তাপটা শুষিতেছে মানে শুষছে বা শুষে নিচ্ছে, ক্রিয়া, সহজ কথা। আজ নয় কাল তুমি আসবে, এই যে আজকেই পড়িয়েছি। দুই পাশে দুইটা শব্দ থাকবে, মাঝখানের ওই শব্দটা হয়ে যাবে যোজক, নয়। ফাহিম জিজ্ঞেস করছো ভাইয়া যে শব্দ তুলতে হবে, ইয়েস। আপনি পুরো বাক্যটা লিখবেন, লিখে তার ডান পাশে ঠিক এইভাবে লিখবেন ব্যাকরণিক শ্রেণী। ক্লিয়ার? আমি আপনাদেরকে একটা বোর্ডের কোশ্চেন হোমওয়ার্ক দিচ্ছি, সবাই কাইন্ডলি একটু স্ক্রিনশট নিয়ে রাখেন। গত 2 দিন আপনাদেরকে হোমওয়ার্ক দিয়েছি, আপনারা আসলে অনেক সিনিয়র হয়ে গেছেন, তো এই জন্য বড় ভাইয়াদের কথা এখন শোনেন না। আপনারা কেউই কিন্তু আমাকে হোমওয়ার্ক সাবমিট করেন নাই। সো রিকোয়েস্ট করছি, শিখবো জিতবো গ্রুপ রয়েছে, আপনাদের একাডেমিক গ্রুপ রয়েছে, এই গ্রুপে আজকের হোমওয়ার্কটা করে একটু জানাবেন। ছক লাগবে না, সারিয়ার জিজ্ঞেস করেছো, না ভাইয়া কোনো ছক দেওয়ার দরকার নাই, আমি একটু দেখতে ভালো লাগছিল বিদায় দিয়ে দিয়েছি। মারুফ বলছে এইচএসসি 28 এর ক্লাস শুরু হয়ে গেছে। বাপা, তোমার জন্য বেস্ট অপশন হচ্ছে আমাদের যে সুন্দর একটা কল সেন্টার রয়েছে, সেটা একটা হটলাইন নাম্বার রয়েছে, এক্ষুনি ফোন দাও 16780 এই নাম্বারে। ওকে ওকে, তাহলে এইটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। এই হোমওয়ার্কটা করে আপনি প্রয়োজনে শিখবো জিতবো গ্রুপ আছে, সেখানে জানাই দিবেন। ক্লাসে যদি কিছু না বুঝে থাকেন সেটাও জানাবেন, যদি কিছু বুঝে থাকেন সেটাও জানাবেন। ভালো মন্দ যা হয় আমার সাথে শেয়ার করবেন, ঠিক আছে? আমরা তো বা আমি তো দিন শেষে আপনাদের বড় ভাইয়ের মতো, তাই না? সো আপনাদের জীবনে চলার পথে পড়াশোনা সম্পৃক্ত যদি কোথাও কোনো সমস্যা কখনো মনে হয়, একেবারে মন খুলে ফ্রাঙ্কলি শেয়ার করবেন যে ভাইয়া আমি এটা বুঝতে পারছি না, বাস। সো আমরা দেখতে দেখতে আজকে ভাইয়া ক্লাসের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, এবং খেয়াল করে দেখো আমরা মাঝখানে ছোট্ট একটা নামাজি বিরতি নিয়েছি, প্রথম দিকে টুকটা গল্প স্বল্পও করেছি, কিন্তু দেখো আমরা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট 4-5টা পদ সুন্দর করে পড়লাম। এর পরেও যদি আপনাদের কারো কোথাও সমস্যা থাকে একটু আমাকে জানান। সাদিয়া বারবার বলছে অনুসর্গ দাগানো স্লাইডটা একটু দেন। আম্মাজান আমাকে মাফ করে দেন, ওই স্লাইডে এখন যাওয়া সম্ভব নয়, 5 মিনিট সময় লাগবে। আপনি বরং ক্লাসের রেকর্ডিংটা দেখে ওই জায়গাটা আপনি লিখে নিন বা নোট করে নিন। তুমি ভাই অনেকবার বলেছো, ভাই আমি দেখেছি সেটা, এই জন্য তোমাকে এটা বললাম।
কারো কোথাও যদি কোনো সমস্যা থাকে দয়া করে আমাকে একটু জানান, আর যদি সমস্যা না থাকে তাও জানান। আপনাদের কি একটু হলেও ইজি লেগেছে ক্লাসটা? আমি যে গত 2-3টা দিন ক্লাসে আপনাদেরকে বারবার একটা কথা বলছি, আমি যেভাবে পড়ায় দিই ভাই, এরপরে জাস্ট বাসায় 10-15 মিনিট একটু নিজে পড়ো, তারপরে যদি সমস্যা থাকে তখন আমাকে জানায়। আমি জানি এরপরে আর সমস্যা থাকার কথা না। আর আমি এটাও জানি আমি পড়ানোর পরে যদি কেউ না বোঝে, সত্যি বলতে বই পড়ে তার বোঝা আরো অনেক কঠিন। দেখবে বইয়ে এই জিনিসগুলো কত কঠিন করে লেখা থাকে, আমি ওই কঠিন জিনিসটাকে একটু ইজি নিয়ে আসি তোমাদের সামনে, ইজি করে প্রেজেন্ট করি, জাস্ট এটা। আমিও তো বই পড়ে জীবনে শিখেছি। আচ্ছা আশরাফ, বিষয়টা আমি দেখবো। অনেকে বলছে যে পোস্ট করে অথচ অ্যাপ্রুভ হয় না। আচ্ছা ঠিক আছে, বিষয়টা আমি দেখতেছি। থ্যাংক ইউ ভেরি মাচ। সো ইয়াং লেডিস এন্ড জেন্টলম্যান, আমরা দেখতে দেখতে হচ্ছে আজকের ক্লাসের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, এবং আমার যেটা মনে হচ্ছে আহ আজকে ক্লাস নিয়ে আর কারো তেমন কোথাও কোনো সমস্যা নাই। আর রাশেদা একটা ভালো কথা বলেছো যে ভাইয়া ক্লাসে সব পারি কিন্তু বোর্ড কোশ্চেন সলভ করতে গেলে পারি না। ভাইয়া তোমার এই কথাটা অনেকের মনের কথা, আমি এই মনের কথাটার সমাধান দিয়ে ক্লাসটা শেষ করছি। দেখো ভাইয়া, ক্লাসটা যখন তোমরা করো খুব মনোযোগ দিয়ে করো, আমি জানি, এই বিশ্বাসটুকু আমার আছে। কিন্তু সমস্যা হচ্ছে তোমরা এই অনুযায়ী প্র্যাকটিসটা বাসায় করো না। যখন তোমার প্র্যাকটিসটা প্রপারলি হয় না, ঠিক তখনই তুমি কনফিউজড হয়ে যাও। তুমি আজকে আমার এই ক্লাসটা করার পরে তুমি আজকে 1 ঘন্টার সময় বোর্ড পরীক্ষার কোশ্চেন গুলো বাসায় একটু সলভ করো। তারপরে যদি তুমি না বোঝো তখন তুমি আমাকে জানাও, আমাকে তো জানারও অনেক ওয়ে। তুমি আমাকে শিখো শিখবো জিতবো গ্রুপে জানাও, তোমাদের এই যে একাডেমিক প্রোগ্রাম এইচএসসি 27 গ্রুপ আছে এখানে জানাও, প্রয়োজনে আমাকে পার্সোনালি মেসেঞ্জারে জানাও, এভাবে আমি পারছি না। বাট তোমাকে আজকে পড়িয়ে দিলাম, তুমি 3 মাস পরে যে পরীক্ষার আগের দিন রাত্রে 10 মিনিট পড়বা, এত সোজা না বাবা, এত সোজা না। সো থ্যাংক ইউ ভেরি মাচ। তোমাদের সাথে দেখা হয়ে ভালো লাগলো, পরপর 3 দিন দেখা হলো, কথা হলো, এবং আশা করছি সামনের দিন আবার দেখা হবে, কথা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো।